নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা অনেক কিছু জানার পর, অনেক কিছু বোঝার পর, অনেক কিছু দেখার পর প্রতিটা মানুষই একটা সিদ্ধান্ত আসি যে আমাদের জীবনে আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে, আমাদের কিভাবে আমাদের জীবনে ভালো থাকতে হবে, আমরা আর কি করলে আমাদের এই সময়, আগামী সময়, ভবিষ্যৎ সময় যেন কোনো সমস্যাই না আসে। সমস্যাবিহীন মানুষ থাকতে কে না ভালোবাসে, কিন্তু প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু লেগেই আছে। এই যে আজকে যে আমরা অনুষ্ঠানটা দেখছি নীতিমতো, এই সৌভাগ্যের সন্ধান অনুষ্ঠান আজকে প্রায় লক্ষ লক্ষ মানুষের অতি জনপ্রিয়, অতি পছন্দের এবং অতি ভালো লাগার একটা প্রোগ্রাম। কারণ সৌভাগ্যের সন্ধান অনুষ্ঠানের যিনি কর্ণধার, মানে আমার কথা বলছি, যে আমি এত বছরে একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছি যে মানুষ ভালোবাসে, মানুষ আসলে দুগাল ভরে হাসে, আর মানুষ মানুষের জন্যই জীবনে এগিয়ে যাচ্ছে, ভালো কাজের জন্য। আজকে আপনি আপনার জন্য আসছেন, যখন আপনি উপকার পাচ্ছেন আপনি আরেকজনকে আমার সৌভাগ্যের সন্ধানের দরজার ঠিকানা দিচ্ছেন। যখন সেই মানুষ আসছে, সে আবার রেজাল্ট পাচ্ছে, তিনি আরেকজনকে বলছে। এইভাবে মৌখিক প্রচার, আজকে এইভাবে মাউথ পাবলিসিটি হয়ে হয়ে আজকে আমার চেম্বারে যে এত মানুষের ভালোবাসা, এত মানুষের ভিড়, এত মানুষের ধৈর্য দেখে আমি সত্যি আপ্লুত। যে একটা মানুষ কেউ 8:30 দিয়ে এসে বসে আছে, আমি ঢুকতে 12টা 12:30 বেজে যাচ্ছে। ভাবুন তো, একটা মানুষ যে সার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে না জানিয়ে বা বাড়িতে জানিয়ে 8:30 থেকে 12:30 অব্দি বসে আছে, তার ধৈর্যটা কতটা, এবং এই ধৈর্যটা কেন? কারণ সেই মানুষটা, সেই ব্যক্তিটি, সেই মা, সেই বোন, সেই দিদি, সেই ভাই এতটা যন্ত্রণার মধ্যে চলছে প্রতিটা দিন। তার কাছে 4 ঘন্টাটা বসা কোনো ব্যাপার নয়। তার 4 বছরের সমস্যা কাটাবার জন্য সে 4 ঘন্টা বসতে পারে। যখন আমার চেম্বারে তিনি প্রথম ঢোকেন হাসি মুখে, আমি বলি অনেকক্ষণ বসতে হলো, কিছু মনে করবেন না। বলছে না না, আমি আজকে 40 বছর সাংসারিক যন্ত্রণায় ভুগছি, আর 4 বছর 4 মাস আর 4 ঘন্টা বসতে পারবো না? পারবো। আপনার জন্য আমরা অনেক কিছু করতে পারবো। এই যে কথা যখন শুনি, তখন মনে হয় যে এই মানুষটাকে সময় দিতে হবে। এই মানুষটা একটা খরচা করে আমাকে দেখাতে এসছে, একটা ফিস দিয়ে আমায় দেখাচ্ছে, তার মনের কথাটা আমাকে শুনতে হবে। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার শুধু আমি বললাম আপনার এই খারাপ, এই খারাপ, এই খারাপ, এই খারাপ, এত টাকা লাগবে, কি নিয়েছেন জমা দিন, এটা বিবেক নয়, এটা মানবিকতা নয়। মানবিকতা আমি আমার প্রেডিকশন করার পর সেই মানুষটা কি বলছে, এটা শোনাটা কিন্তু খুব প্রয়োজন আছে। প্রতিটা মানুষ প্রতিটা এটাই এক্সপেক্ট করে, এবং প্রতিটা অ্যাস্ট্রোলজারের এটাই ভাবার বা হওয়ার কথা যে মানুষ যখন আসছে, মনের মধ্যে অনেক কষ্ট, যন্ত্রণা, অনেক কিছু সহ্য করে নিয়ে আসছে। আপনার পকেটে কত টাকা আছে না দেখে আপনার মনে কত কষ্ট লুকানো আছে এটা দেখতে পারলে একটা মানুষ হাসতে হাসতে বাড়ি যায়। এবং আমরা যখন বাড়িতে যাই, সেই বাড়ির থেকে আমরা সুখ পাই না, শান্তি পাই না, গৃহক্লেশ লেগেই রয়েছে। তার মানে ভাববে সে বাড়িতে রাহুর দৃষ্টি পড়েছে, বা রাহুর দশা লেগেছে, বা রাহুর দোষ হয়েছে। রাহু যেখানেই যায় সেখানে ছারখার করে দেয়। সে আপনার জীবনে, আপনার সংসারে, আপনার অর্থে ভান্ডারে, বা আপনার এই কর্মের জায়গায়। ওই যে কবিতাগুলো ছোটবেলায় শোনেননি, রামের বিলাপের সেই কবিতা, যে চিরদিন পিপাসিত করিয়া প্রয়াস, চন্দ্রকলা ভোমে রাহু করিল কি গ্রাস। যখন রাহু চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ, যখন রাহু সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ। যদি রাহু আর কেতু এই দুজনে মিলে যদি চন্দ্র আর সূর্যকে গ্রাস করতে পারে, তাহলে আমরা কোথাকার ছা? আমরা তো মানব, আমাদের ওপর এফেক্ট আরো বেশি হওয়ার কথা। তাই আজকে আপনি কি জানেন যে আপনার বাড়িতে রাহু কিসে বাস করছে? আপনি জানেন না। আপনি জানেন না, আপনাকে কেউ এই সন্ধান আজ অবধি দেয়নি। যারা বড় বড় ভাষণ দেয় আর চেম্বারে গেলে ফাঁকা রেশন দেয়, তা তো জানেই না, এবং আপনারাও জানার চেষ্টা কোনোদিন করেননি যে সত্যি জয়দা কোথায় থাকে রাহু। যেমন আমরা জানি জগন্নাথ দেবের মুখমণ্ডলে নবগ্রহের বাস, আপনার বাড়িতে, আপনার বাড়ির ঝুলে আছে রাহুর বাস। হ্যাঁ, যাদের বাড়িতে অত্যাধিক ঝুল হয়ে যায়, পাখাতে, জালনাতে, কর্নারে, দরজার সাইডে ঝুল ভরে যায়, তাদের বাড়িতে রাহুর বাস বেশি। বাড়িতে রাহু বাস করছে মানে ভাবেন ঝুল হয়ে যাচ্ছে। তাই আজকে বলবো, গৃহে বাড়ছে রাহুর দোষ, জ্বালালে ঝুল মিটবে রোষ বা কাটবে রোষ। গৃহে বাড়ছে রাহুর দোষ, জ্বালালে ঝুল কাটবে রোষ। হ্যাঁ, যদি আপনার রাহুর রোষ কাটাতে হয়, তাহলে আপনার বাড়ির, আপনার বাস্তু সেই ঝুল, যেই ঝুলটি আপনি ঝাড়ছেন আবার হয়ে যাচ্ছে,
ঝুল অটোমেটিক্যালি হয় না, মাকড়সার জাল অটোমেটিক্যালি হয় না, বাড়িতে রাহুর দোষ থাকলে তখনই তৈরি হয়। আমি আসবো সে বিষয় নিয়ে, ক্যাপশন লিখে রেখেছেন সকলে নোটবুকে, ও উত্তরও দেব। তার আগে দেখে প্রথম কলার অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, কে আছে? নমস্কার। ধন্যবাদ, আপনি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ। হ্যালো, আপনি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, ভালো লাগলো যে আপনি ডিস্টারবেন্স করছিলেন না। আজকে জানবেন কার সম্বন্ধে? মা, মায়ের নাম, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বর্ণালী দেবীর 4/8/1972। জন্ম সময়? জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। অনুষ্ঠান দেখা হয় না প্রথম দেখছেন? কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা, এই যে আমাদের বাড়িতে ঝুল হয়ে যায়, এই বাড়িতে ঝুল পড়ে যায়, ধুলো হয়ে যায়, আমরা তো সবাই জানি ঝুল মানেই রাহু, তাই না? বাড়িতে কি অটোমেটিক্যালি ঝুল বা ধুলো হয়? একদম। এবং সেগুলো আপনি ঝেড়ে ফেলে দেন তো? বাট সেগুলো ঝাড়তে নেই। শাস্ত্রীয় বিধানে বলছে রাহুর মধ্যে, রাহু বাস করছে ঝুলের মধ্যে, তাই ঝুলের মধ্যে রাহু বাস মানে ওটাকে আপনাকে জ্বালাতে হবে, ওটা আপনাকে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই ব্যাপার, এই বিষয় এর আগে কোন জ্যোতিষকে বলতে আপনি শুনেছেন? কেন? আপনার বাড়ির ছোট ছোট কথা নিয়ে এবার আলোচনা করাটা কেমন লাগে আপনাদের? চলুন, আর কোনো গল্প নয়, ঢুকছি মেইন হরোস্কোপে। আপনার মায়ের জন্মবার শুক্রবার। আচ্ছা, লিখে রাখুন বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী। ঠিক আছে, প্রথম কথা বলবো না, আমি আবার রিপিট করছি, 4/8/1972 সাল, দুপুর 12:52, আর জন্মস্থান ব্যারাকপুর। আমি কি ঠিক বললাম? তাহলে আপনি ভেবে রাখুন জন্মবার শুক্রবার, এটা 100% কারেক্ট। আর বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী, এটা 1000% কারেক্ট। যদি কেউ এর অন্যথা বলে থাকে তিনি ভুল করেছেন। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র আপনার হচ্ছে রোহিণী। এবং যদি আপনি ভুল রাশি লগ্ন জানাতে ভুল প্রতিকার পড়েন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, এটা মাথায় রাখুন। এবার ঢুকছি হরোস্কোপে। প্রথম কথা, মায়ের শরীর ভালো যাবে না, হেলথ। মা শরীর নিয়ে প্রচন্ড ভুগবে, বিছানা সজ্জা হতে পারে, গাঁটে গাঁটে ব্যথা, ইউরিন প্রবলেম, আগামী দিনে ক্যাথিড্রাল লাগতে পারে। এছাড়া মায়ের শরীর আগামী দিন আরো খারাপ যাবে এবং বলছে মা নিজের প্রাপ্তি যোগ থেকে বঞ্চিত হয়েছে। আজকে মায়ের যারা খুব কাছের মানুষ, রক্তের মানুষ, তারা মায়ের খোঁজ খবরটুকু রাখে না, রাখে? এটা কি আমার জানার কথা বোন? জন্মচার্ট বলছে তোমার মায়ের ওপরে আর তোমাদের বাড়ির বাস্তুর ওপরে কিছু নেগেটিভ এফেক্ট আছে, যার ফলে তোমাদের বাড়িতে টাকা পয়সা রাখলেও রাখতে পারো না, সব সময় খরচা হয়ে যাচ্ছে। এবং বলছে যে মা যখন একটু ভালো থাকছে 2-5 দিন, 6 দিনের মাথায় আবার আস্তে আস্তে মা উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে এবং মায়ের আস্তে আস্তে সেন্স কিন্তু কমে যাচ্ছে। এই জন্মচার্ট বলবো যে এখানে মায়ের জন্য কোনো প্রতিকার করার প্রয়োজন নেই। পারলে মা যে বালিশে ঘুমাচ্ছে সেই বালিশের তলায় কালো কাপড়ে একটু ফিটকারি, একটু কালো সর্ষে বেঁধে মায়ের মাথার কাছে দিয়ে রাখো, কিছুটা রোগ জ্বালা নিরুপায় হবে। যেই কালো ফিটকারি এবং কালো সর্ষে কালো কাপড়ে বেঁধে শনিবার দেবে, পরের শনিবার ওগুলো আগুনের মধ্যে দিয়ে দেবে, আবার নতুন একটু ফিটকারি একটু সর্ষে দেবে। এইভাবে 5টা শনিবার করো বোন, ঠিক আছে? আর কি প্রশ্ন? লিখে রাখো, তুমি তো আমার থেকেও বড় জ্যোতিষী। তোমার মায়ের চলছে শনির দশা আর বুধের অন্তর্দশা। এই শনির দশা, বুধের অন্তর্দশা জেনে তুমি কি করবে বোন? কিছু করবে? একদম লিখে রাখো, শনির দশা, বুধের অন্তর্দশা। মায়ের কোনো রেমেডি, মায়ের কোনো পাথর, মায়ের কোনো কবচ মাকে দেবে না। যে টোটকাটা বললাম সেটা করো। মা কি এই রোগ ভোগ কাটাবার জন্য কোনো কবচ ও মাদুলি পরে রয়েছে? সত্যি কথা বলবে। করেছে তো মা বগলাময় কবচ পরার পর তোমার সব শত্রুরা মাটিতে মিশে গেছে না, বরঞ্চ আরো চাগান দিয়ে উঠছে তোমার মায়ের মধ্যে, তোমার মায়ের শরীরের মধ্যে যেখানে কবচটা বেঁধে রেখেছে
মায়ের নাম গোত্র দিয়ে তো পুজো হয়েছে, মায়ের মধ্যে কোনো বেনিফিট তুমি লক্ষ্য করতে পারছো না। তাই জন্য জয়পরাশর বলল মায়ের কোনো প্রতিকার লাগবে না, যার প্রতিকার লাগে না তাকে আমি দিই না। কারোর থেকে ভুল ভাল ভাবে বুঝি অর্থ নেবার কোনো মানসিকতা আমার নেই। তাই যেই টোটকা দিলাম ওটাই করো বোন, ঠিক আছে? ভালো থেকো। জয়দা কি অনেক ভয় দেখালো? ঠিক বোঝালো না ভুল বোঝালো? ভালো থেকো। দেখুন এই জায়গাটাই পুরো পরিষ্কার হওয়ার দরকার, নিট অ্যান্ড ক্লিন। কারণ আমি দেখেছি যে অনেক মানুষ প্রচুর প্রচুর ঠকেছে। এই যে কি বললে, একটা বগলাময়ী কবজ দিয়েছে, তাতে কি লাভ হলো? 5,000, 7,000, 10,000, 20,000 যাই দিয়েই তুমি নিয়েছো না কেন, এক তো রাশি লগ্ন ভুল করেছে, দ্বিতীয় এনার প্রতিকার লাগবেই না তাকে দিয়েছে, তাহলে কেন মানুষকে ঠকাবে? কেন মানুষকে ট্র্যাপে ফেলবে? কেন মানুষকে জালের মধ্যে জড়াবে? এরকম অসংখ্য আছে, ডক্টরেট, প্রফেসর, আচার্য, এরকম ভেগধারী নাম দিয়ে দিয়ে আপনাদের লুটে খাচ্ছে। তাই মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজারের কোনো ডিগ্রি হয় না, ডিগ্রি হয় ভালোবাসার, ডিগ্রি হয় আপনাকে সাকসেস দিলে সেই উন্নতির, ডিগ্রি হয় আপনার মিষ্টি নিয়ে আসা ভালোবাসার, ডিগ্রি হয় আপনার গাছের আম পাকলে আগে মনে পড়া যে আমাকে জয়দাকে দিতে হবে। একদিন চেম্বারে এসে বসে দেখুন তো কত মানুষ আমায় কত কিছু গিফট দিয়ে যায়, শুধু আম, শুধু শাক, মাছ ধুয়ে দিয়ে যায়, এরকম মানুষের ভালোবাসাও রয়েছে। এগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এর জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। মানুষ যাকে ভালোবাসে, যার থেকে কাজ পায় তাকে খুঁজে বেড়াবে, তার জন্য ডিগ্রিধারীদের ডিগ্রি দেওয়ার কোনো প্রয়োজন আপনার কোনো কাজে লাগবে না। নমস্কার। বলুন ভাই, কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? চলো ডেট অফ বার্থ বলো ভাই, জন্ম সময় বলো। সকাল 7টা 9, জন্মস্থান? তোমার নাম বলো। অরিন্দম বসাক। কেমন লাগে অনুষ্ঠান অরিন্দম? তোমরা আজকে জেনারেশনের ছেলে হয়ে এই অনুষ্ঠানটা দেখো, ভালো লাগে, আমার অবিশ্বাস লাগে। বিশ্বাস করো, তোমার বয়সে অনেক ভাই বলে আমি জ্যোতিষকে মানি না, জ্যোতিষকে ভালোবাসি না, কিছু হয় না। সেখানে তোমার আমার প্রোগ্রাম দেখে এত ভালো লাগার কারণটা কোথায় অরিন্দম? একদম। আচ্ছা, এই যে আমি যে বলছি ভাই, এই যে তোমাদের প্রেডিকশন গুলো দিচ্ছি, প্রত্যেককে দিই, তোমারটাও দেবো, তুমিও মেলাবে, তো কাউকে তো আমাকে বলতে হয় না, আমি তো সবটা বলি, তাই তো? কিন্তু আমার তো কোনো ডিগ্রি নেই গো, আচার্য, প্রফেসর, ডক্টরেট, পিএইচডি, আমার তো কোনো ডিগ্রি নেই। তা তোমার কাছে কোনটা আসল, ডিগ্রি না প্রেডিকশন? ইয়েস। আর যার ডিগ্রি আছে, ফলস ডিগ্রি, তাহলে তুমি কি বলতে চাইবে? ডিগ্রি দিয়ে কিছু জয় করা যায়? একদম। যে ভালো বলতে পারবে তার কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, সে এমনিতেই 360 ডিগ্রি ঘুরে রয়েছে, তাই না? চলো, তোমার জন্ম রবিবার ভাই, সানডে। আচ্ছা, ঢুকছি মেন হরোস্কোপে, লিখে রাখো। তোমার সিংহ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ঠিক আছে? তোমার যেহেতু কৃষ্ণপক্ষে জন্ম, আর তোমার তিথি হচ্ছে জয়া, এই জয়া তিথিতে জন্মগ্রহণ করলে এই জাতকরা ভীষণ টেনশন করে, ভীষণ ডিপ্রেশন করে। তোমরা সব সময় তোমাদের ক্যারিয়ার নিয়ে একটু পাজেল থাকো, মানে কি হবে, কোনটা হবে, পারবো কিনা, কোনটা এগাবো, তাই তো হয়? কি আমি ভুল বললাম না ঠিক বললাম? এছাড়া জন্মচার্ট বলছে তোমার জন্মচার্ট অনুযায়ী সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং করার চার্ট, বা কমার্স নিয়ে পড়লে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে, তোমার গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তিরও যোগ আছে। এছাড়া যদি তুমি এর থেকে বিশেষ অন্য কিছু করতে চাও তাহলেও ডেভেলপমেন্ট পাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে লগ্নে দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, এই মাঙ্গলিক দোষের জন্য তোমার জীবনের হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। তুমি ভাবছো আজ একটা, কাল একটা, পরশুকে তোমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? এবং তুমি যেই কাজে হাত দিচ্ছ সেই কাজই মাটি হয়ে যাচ্ছে। এবং জন্মচার অনুযায়ী তোমার ভালোবাসার জীবন, প্রেমের জীবন, সম্পর্কের জীবন, বন্ধুত্বের জীবন শুভ হবে না। জটক বিচার ছাড়া বিয়েতে বা রিলেশনশিপে পা দেবে না। আর বন্ধু বান্ধব করার আগে তাদের 6 মাস একবার একটু দেখে নেবে। অনেক মানুষ
তোমার মাথায় গায়ে হাত বুলিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছে, অনেক হেল্প নিয়ে নিয়েছে, অনেক সহযোগিতা নিয়ে নিয়েছে, তাদের এখন তুমি পাত্তাও পাও না। আমি কি ভুল বলছি? একদম। এবার তোমার প্রশ্ন বল অরিন্দম, তুমি কি জানতে চাও? তোমার স্ট্রিম কি ছিল, কমার্স না আর্টস? তাহলে আমি তোমায় কি বললাম, সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট। দেখো তুমি আর্টস নিয়ে পড়েছো বলে তোমার যে চাকরি হবে না সেটা বলছি না, কিন্তু হয় না যে কমার্স আর সায়েন্স যেটা ভাগ্যে আছে সেই স্ট্রিম নিয়ে পড়াশোনা। হ্যাঁ বলো। হবে তো, তোমার জার্নালিজম, নিউজ রিডিং, অ্যাঙ্কারিং এগুলো তোমার সবটাই হবে, কিন্তু কি বলছি তোমার একটু সময় লাগবে। কারণ দেখো তুমি যদি জানো যে এখান থেকে জয়দার চেম্বার এত নম্বর বাস যায়, তা তুমি উঠবে আর চেম্বারের সামনে নামবে, তোমার খুঁজতে কোনো কষ্ট হবে না, তাই তো? বাট তোমার যে চেম্বারটা একটু কনফিউশন থাকে, তাই তোমার বাস হলো এক জায়গায় নামাবে, তোমার লোককে জিজ্ঞেস করে ঘুরে ঘুরে তবে তুমি আসতে পারলে আমার চেম্বার। আমি কি ভুল বলছি? এটাও ঠিক। তুমি সায়েন্স আর কমার্স নিয়ে পড়তে তোমার চাকরি এম অফ ভিউ থাকতো, তুমি যে আর্টস নিয়ে নিয়েছো তোমার সাকসেসটা পেতে একটু সময় লাগবে, তোমায় ঘুর পথে দেবে। বুঝতে পেরেছো? এই জন্য পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, অ্যাঙ্কারিং, নিউজ রিডিং, জার্নালিজম সব যাবে, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে। অরিন্দম, অরিন্দম তোমার নাম বললে তো? কারণ তুমি এর আগেও অনেকবার জেনেছো, তুমি এই চ্যানেলে অন্য চ্যানেলে অনেকবার জেনেছো, আর আমি তোমাকে অনেকবারই এই কথাগুলোই বলেছি। আমি কি ভুল বলছি ভাই? তাহলে কি করে ধরতে পারি অরিন্দম? অতএব বাড়িতে বসে বসে সময় নষ্ট করো না। এই চার্ট 2020-তেও যা ছিল, 22-এও তাই আছে, 25-এও তাই আছে। এখনো প্রতিকার না করলে তোমার জীবনে দাঁড়াতে পারে। অনুষ্ঠান দেখবে আর আমাকে ফোন করে করে তুমি নিজে পাগল হয়ে যাবে। একটু বেরাতে হবে। তোমার সঙ্গে এর আগেও আমার কথা হয়েছে, তোমাকে এর আগেও আমি প্রেডিকশন দিয়েছি, কি আমার মনে আছে তো? আমার ব্রেনটা অ্যাজ এ কম্পিউটার, এটা মনে রেখো। আমার প্রতিটা ক্লায়েন্ট, আজকের ডেটে আমার প্রায় 3 থেকে 3.5 লক্ষ ক্লায়েন্টস আছে, এত বছরে একদিনেই হয় না এটা। প্রত্যেকের কথা আমার মনে থাকে। যদি কেউ 2017 সালে দেখে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ করে, দাদাটা ইন্টারভিউ ডেট আছে, আমি চট করে তাকে বলি তুমি তো অমুক চেমে দেখেছি না, বলে হ্যাঁ। আমার ব্রেন কেন? আমার যজ্ঞ, আমার পুজো, আমার হোম, আমার ক্রিয়া, আমার মায়ের পাওয়া স্বপ্নাদিষ্টার আদেশ আমার কানে, আমার মাথায় সবসময় বাজে। তাই তুমি যেখানেই যাও কিন্তু যাও, নাহলে কিন্তু তোমার বসে বসে সময় নষ্ট হবে। খুব ভালো থেকো ভাই। দেখলেন তো কিভাবে ধরতে পারি আমি মানুষকে? দেখুন, ফোন যখন কষ্ট করে করেছে তাকে আমি দুটো কটু কথা বলে কেটে দেব না, সবটাই বললাম। লাস্টে ভালো মতো নিজের ছোট ভাইয়ের মতো এটাও বোঝালাম যে তোমার সাথে আমার আগেও কথা হয়েছে। এগুলো কি ধরা যায়? সবাই পারবে না। পিএইচডি, ডক্টরেট কোনো কমেন্ট নয়, এগুলোর জন্য ব্রেন থাকতে হয় আর জিগার থাকতে হয়, যারা ওপেনলি চ্যালেঞ্জ করে বলতে পারে। এবং জয় পরাশর আজকে 18 বছর পেরিয়ে 19 বছর রানিং, কারোর কাছে মাথা নত করেনি। কারণ যাদের প্রতিকার হয় না তাদের আমি আগেই বলে দিই যে আমার আপনার দ্বারা কোনো ভালো হবে না, আপনি অন্য জায়গায় জয় শ্রীরাম বলে বেরিয়ে যান। যদি আপনার মনে হয় যে আমায় দেখাবেন, আমার চেম্বারে আসতে পারেন। আমি খুব স্পষ্ট কথা বলি, আমি আপনার গন্তব্যস্থল এবং অ্যাম্বিয়েন্স অবধি পাঠিয়ে দেবো আপনাকে, কিন্তু হ্যাঁ যদি কপালেই না থাকে তাহলে আমি জীবনে কিছু করতে পারবো না আপনার জন্য। তাই যারা মনে করছেন দেখাবেন, সোমবার ব্যারাকপুর, প্রত্যেক বুধবার আগে হাওড়া পাবেন 12টা থেকে 3টা, আর পরের বুধবারের সেকেন্ড হাফ পাবেন আপনি কালীঘাট, প্রত্যেক বৃহস্পতিবার পাবেন শেওড়াফুলি, শুক্রবার সোয়াবাজার, শনিবার দিন শিয়ালদা। আর আমার কাল 10ই জুনে যাওয়ার কথা ছিল মেছেদা, কিন্তু হবে না, কারণ সেদিকে পূর্ণিমা পড়ে গেছে এবং তার পরের দিন 11 তারিখ আছে আমার বাড়ির জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই আমি 10-এর বদলে 17 জুন যাচ্ছি মেছেদা। আমি সবাইকে জানালাম, সবাই তো টিভিতে কাল থেকে 17 জুন মন খারাপ হয়ে গেছে, অনেকে মেসেজ করেছেন জয়দা আমি তো রেডি, রেমিডিতে যাও, ফলো হয়নি, কাজ নেবো। আমি বলছি যে একটু সময় দেন। আমার পুজো, আমার প্রভুর স্নান সবার আগে। টাকা তো সবাই রোজগার করতে পারে, টাকা তো আমি বসলেই পাবো, কিন্তু এই দিনগুলো আমি আর ফেরত পাবো না। বছরে একবার আছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর বছরে আমি প্রত্যেক মাসেই করি পূর্ণিমার পুজো। তাই পূর্ণিমা আছে 10 তারিখ, 10ই জুন, তাই ভুল করে না দেখে ডেট দিয়ে ফেলেছিলাম।
আমি ক্ষমা প্রার্থী, ওটা 17 জুন হবে মেছেদা। আর ঠিক 11 তারিখ পড়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই আমি 10, 11 কোথাও যাচ্ছি না। আর যারা মনে করছেন আমায় দেখাবেন, চেম্বারে আসতেই পারেন। আর আজকের বিষয় ছিল গৃহে বাড়ছে রাহুর দোষ, জ্বালালে ঝুল কাটবে রোষ। যদি আপনার গৃহেতে রাহুর দোষ বাড়ছে, আপনি কোনোভাবেই মানসিক, শারীরিক, আত্মিক শান্তি পাচ্ছেন না, আপনার জীবন জেরবার হয়ে যাচ্ছে, আপনি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না, রাহু আপনার ভবিষ্যৎ, আপনার দেহ ছাড়খাড় করে দিচ্ছে, আপনি রাহুর রোষে পড়ে গেছেন, কি করবেন? বাড়িতে যে ঝুল হয়, যে কোনো জায়গার ঝুল মাসে একবার হলে একবার নেবেন, সপ্তাহ হলে সপ্তাহে নেবেন, 15 দিন অন্তর হলে 15 দিন অন্তর নেবেন। একটা করে ঝুল আপনি নেবেন বেশি করে, ঝুলটা একটা কালো কাপড়ের উপরে রাখবেন, তার মধ্যে কালো সর্ষে দেবেন, কালো তিল দেবেন, আর দেবেন একটু কর্পূর দিয়ে ভালো করে বেঁধে আপনার ধুনোচির মধ্যে রেখে একটু কেরোসিন তেল বা বেশি করে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দিন। জ্বালাবার পর যখন ধরে গেল একটুখানি গুঁড়ো ধুনো দিয়ে দিন। ধুনো দিয়ে সেই ধুনোটা সব ঘরে 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 দেখান। এর কোনো নিয়ম বিধি নেই, এর কোনো টাইমিং নেই, এর কোনো সিস্টেম নেই। আপনাদের 15 দিন ঝুল হয়, ঝুলগুলো নিয়ে নিয়ে এক জায়গায় রাখুন। তারপর এতটা 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 যার যেটুকু বাইরে ঝুল বেরাবে সেটা কালো কাপড়ের মধ্যে রেখে কালো সর্ষে, কালো তিল, কর্পূর গুঁড়ো দিয়ে ভালো করে জ্বালিয়ে তার উপর ধুনো দিয়ে সব ধোঁয়াটা দেখান। করুন তো, আমি বলছি করুন। এত কিছু করেছেন, এর আচার, ওর বিচার, ওর ষষ্ঠাচার, ওর ভ্রষ্টাচার সব তো করেছেন, এবার সবগুলোকে বন্ধ করুন। কেন? কুলের আচার, চালতার আচার, বেলের আচার এগুলো দোকানে পাওয়া যায়, আপনি কোনো আচার বিচারে যাবেন না। আমাকে এমনও বলে জয়দা, আমি অবাক হলাম যে একটা টোটকা শুনলাম, টোটকায় নাকি দুধ চা পাতা দান করলে সৌভাগ্য ফেরে। আমি আজকে প্রায় 3.5 মাস দান করছি দুধ আর চা পাতা। এখন আমি দুধ চা খাই, লিকার চা খাই, পয়সা নেই তো, দুধ কিনে কিনে দিয়ে দিয়ে আর চা পাতা কিনে দিয়ে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তাই এরকম টোটকা আচার বিচারের কোনো মানে নেই, যেটা একদম সিম্পল, একদম সোভার, যেটা আপনার বাড়ির সায়েন্টিফিক্যালি দোষ কাটাবে, সেগুলো করতে পারেন আর ভালো থাকতে পারেন। যে বিষয় ছিলাম, গৃহে বাড়ছে রাহুর দোষ, জ্বালালে ঝুল কাটবে রোষ। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা মানুষকেই বলি, যেটা প্রথমে শুরু করেছিলাম, যে অনেক মানুষ আমাদের চেম্বারে আসে বিশ্বাস, ভরসা, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা নিয়ে। প্লিজ তাদেরকে একটু সময় দিন। ওই তাদের এই কমপ্লেনের চূড়া দিন দিন বাড়ছে, যে আমি অমুক জ্যোতিষীর কাছে গেলাম, 5 থেকে 7 মিনিট আমার সাথে কথা বললেন না, আমায় কোনো প্রেসক্রিপশন দিলেন না, কোনো কাগজ দিলেন না, শুধু একটু দেখে বললে এত টাকা লাগবে নিয়ে এসো। এটা করবেন না। প্রত্যেকটা মানুষেরই খুব কষ্টের টাকা, সে যে ফিসটা আপনাকে দিচ্ছে তার পাওয়ার অধিকার আছে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন আপনাকে ওনাকে হ্যান্ড ওভার করতেই হবে, কারণ এটা ওনার হকের মধ্যে পড়ে। আমি আপনাদেরকেও সচেতন করছি, যারা যাবেন দেখাতে প্রেসক্রিপশন অবশ্যই নেবেন, কারণ প্রেসক্রিপশনটা আপনার নিজস্ব ফিস দেওয়া টাকায়, এটা আপনার পাওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে, আপনাকে রাখতে হবে নিজের কাছে। আর প্লিজ ওই পিএইচডি, ডক্টরেট, আচার্যর কাছে যাবেন না, ঠকা ছাড়া কোনো রাস্তা নেই। যাবেন কষ্ট নিয়ে, আর হাতে একটা লজেন্স ধরিয়ে দেবে, আপনি খেতে খেতে চুস্তে বাড়ি চলে আসবেন। এটা করবেন না। ভালো জায়গায় যান, ভালোভাবে দেখান, ভালো মানুষ চিনুন, জীবনে ঠকবেন না। আর মাথায় রাখতে হবে, প্রোগ্রাম প্রচুর দেখবেন, কিন্তু আপনি কোথায় যাবেন সেই সিদ্ধান্ত আপনার। কেন আমার যেই জ্যোতিষ অনুষ্ঠান এই যে করলাম, এরপর ইউটিউব ছাড়া হবে, অনেক জ্যোতিষীরাও দেখে, অনেকে দেখে, দেখে আমার কথাগুলোকে শুনে আবার তাদের ক্লায়েন্টকে আমার টোটকাগুলো লুকিয়ে লুকিয়ে দেয়। ক্লায়েন্ট করে রেজাল্ট পেয়ে যখন আমাকে ফোন করে জানায়, দাদা আপনার ইউটিউবে দিলাম টোটকাটা, আমাকে অমুক দোষী দিয়েছে, করতে হবে, করুন। টোটকা আমার একার বাবার কেনা নয়, সবার জিনিস, সবার। এটা বইয়ের মধ্যে পাওয়া যায়, যে পড়বে সে পাবে। এটার জন্য আমায় বলার কোনো কমপ্লেন নেই। কারণ হ্যাঁ, এই যে দেখুন জ্যোতিষী দেখছে অনুষ্ঠান, তাকে, হ্যাঁ আমি তাকেও বলছি, এই দেখছে, আমাকে ভালো করে দেখছে আর গজগজ করছে, তাকেও বলছি যে আমার কথাটা কপি ক্যাট করবেন না, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ক্যালমা দেখানোর চেষ্টা করতে হবে। আর ঠকবেন না। আপনার যদি সঠিক জায়গায় যান, তাহলে কোনো জ্যোতিষী ঠকবে না। আর আমার অনেক জ্যোতিষী স্টুডেন্ট আছে, অনেক ভালো ভক্ত আছে, অনেক জ্যোতিষী ভাই আছে, সবে নেমেছে, হোঁচট হোঁচট খাচ্ছে। দেখুন অনুষ্ঠানটা, দেখুন, ভালোভাবে বুঝুন, আর মানুষকে ভালোভাবে বোঝান। আজ এখানেই শেষ করতে বাধ্য হবো, কারণ ঘড়ির কাঁটা নাচছে, বলছে আমাকে নিতে হয় বিদায়। কিন্তু আপনারা আমার থেকে করলেন আদায়, যে কিভাবে আপনাদের বাড়ির দোষটাকে মেটাতে পারবেন। আমাকে বিদায় দিয়ে আপনারা কিন্তু আদায় করে ফেললেন আপনার বাড়ির বাস্তু দোষের রহস্য। ঝুলের মধ্যে আছে রাহু, তাই বললাম গৃহে বাড়ছে রাহুর দোষ, জ্বালালে ঝুল কাটবে রোষ। আজ এখানে শেষ করলাম। মিস করলে